28 বছর পর বসল ডাকসু। ভিসি সভাপতিতে বৈঠকে যোগ দিলেন ভিপি নূর সহ নেতারা। অভিষেক সহ নানা বিষয়ে আলোচনা। এমপিওর দাবিতে স্কুল ছেড়ে আন্দোলনে নন এমপিও শিক্ষক কর্মচারীরা দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা। তৃতীয় ধাপে 25 জেলায় 117 উপজেলায় ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এবং ট্রাফিক সপ্তাহ শেষ হচ্ছে আজ। শৃঙ্খলা ফেরেনি গণপরিবহন ব্যবস্থায়, নিয়ম মানছেন না পথচারীরাও। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত। নতুন করে ভোটের দাবিতে আন্দোলনের মধ্যেই দায়িত্ব নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদ। এর মধ্যে দিয়ে ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানী নেতৃত্বাধীন ডাকসুর 365 দিনের মেয়াদ শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের অডিটোরিয়ামে সভায় দায়িত্ব বুঝে নেন ডাকসুর 25টি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা। দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের 18টি হল সংসদে নির্বাচিতরাও। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এতেরামুল হক। এতেরাম, ডাকসুর নতুন পর্ষদ তো দায়িত্বভার গ্রহণ করেছে, তাদের প্রথম বৈঠক সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি নাবিলা, আপনি জানেন যে প্রায় 3 দশক পরে এই ডাকসুর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এবং আজকে এই 11ই মার্চ যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে ডাকসুর যে প্রতিনিধিরা আছেন 25 সদস্যের, তাদের প্রথম আনুষ্ঠানিক কার্যকারী বৈঠকের মধ্য দিয়েই এই ডাকসুর পথে চলা শুরু হলো এবং এই বৈঠকটি প্রায় 2 ঘন্টার উপর অনুষ্ঠিত হয় এই ডাকসু কেন্দ্রীয় ভবনে। এবং এখানে বৈঠক শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন ডাকসুর সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসুর ভিপি এবং ডাকসুর জিএস। এবং আমরা আসলে যেটি জানতে পেরেছি যে এই বৈঠক শেষে তারা জানিয়েছেন যে তারা আগামী 1-2 মাসের মধ্যেই আজকে যেই ডাকসুর যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো তাদের আনুষ্ঠানিক এবং বর্ণাঢ্যভাবে তারা একটি অভিষেক অনুষ্ঠানের করেছেন এবং তারা এখন এখান থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতি অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরে যাবেন, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এছাড়াও তারা সোহরাওয়ার্দী উদ্যানে পরিষদের কার্যক্রম শুরু হলো এবং আগামী 365 দিন তারা এই পদে থেকে এই কাজগুলো করবেন। তো এখন তারা আসলে এই বৈঠকটি শেষ করেছেন এবং তারা এখন এখান থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতি অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরে যাবেন, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এছাড়াও তারা সোহরাওয়ার্দী উদ্যানে যে শিখা চিরন্তন রয়েছে সেখানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন এবং এরপরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তো এই বৈঠক শেষে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পেরেছি ডাকসুর ভিসি এবং জিএস এর কাছ থেকে। আমাদেরকে যেমনটি জানিয়েছেন ডাকসুর সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি বলেছেন যে আসলে এই সভায় তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটি হলো প্রধানমন্ত্রীকে তারা আজীবনের জন্য ডাকসুর সদস্য পদ প্রদান করেছেন। বিশেষ করে তারা প্রধানমন্ত্রীকে এই পদটি দিয়েছেন এই কারণেই যে তার প্রধানমন্ত্রী এখানকার প্রাক্তন শিক্ষার্থী এবং সেই সঙ্গে তিনি এখানে এবারে প্রায় 28 বছর পরে যেই বলিষ্ঠ নির্বাচনে অনুষ্ঠিত হলো সেখানে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এসব কারণে তাকে এই পদটি দেওয়া হয়েছে। এছাড়া আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন এই ডাকসুর আনুষ্ঠানিক পথ চলা শুরু হচ্ছে তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই নির্বাচন বাতিলের দাবিতে এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা বিভিন্ন মধ্যে থেকে হবে
এমনটিও তারা আসলে জানিয়েছেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল এখানকার ডাকসুর আনুষ্ঠানিক যাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। নাবিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন এহতারুল হক। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও অবস্থান করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের কদম ফোয়ারার সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত বুধবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, নন এমপিও শিক্ষক কর্মচারীদের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন। নাবিলা, আজকে চতুর্থ দিনের মতো রাজপথে দখল করে অবস্থান করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। সারা দেশের ৫,২২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আসলে রাজধানীতে নেমে এসেছেন। তারা চাচ্ছেন যে শিক্ষকদের সম্মান রয়েছে, সম্মানের পাশাপাশি তাদের আর্থিক মুক্তিটিরও দাবি করেছে। শিক্ষকদের দাবি যে তারাও বাঁচতে চান মানুষের মতো তাদের অধিকার নিয়ে। সেই ক্ষেত্রে তাদের যে এমপিওভুক্তির দাবি শিক্ষকদের, তাদের আজকের যে দাবি, তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান এবং সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়াগুলি প্রধানমন্ত্রীর কাছে তারা উপস্থাপন করতে চান। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তারা মেনে নিতে চান। গত ২০ তারিখ শুরু হওয়া এই অবস্থান আজকে চতুর্থ দিনের মতো চলছে এবং এখন পর্যন্ত কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এমনটি জানানো হয়েছে শিক্ষক নন এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে। নন এমপিওভুক্ত শিক্ষকদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে তাদের একটাই দাবি যে তাদের যাতে এমপিওভুক্ত করা হয়, যাতে তাদের যেই ক্ষেত্রে আসলে তারা চাচ্ছেন যে শিক্ষকদের যে দাবিগুলি, যে নন এমপিওভুক্ত শিক্ষকদের আসলে এমপিওভুক্তি করার দাবি জানিয়েছেন। এছাড়া আসলে শিক্ষকদের যে অবস্থা, তারা আসলে তাদের অবস্থান চলবে, তারা আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে এবং প্রধানমন্ত্রী তাদের পক্ষ যাতে কথা না শুনবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকদের পক্ষ থেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষকরা আসলে চাইলেই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেন না, যে আইনি কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো তারা মেনে নেওয়ার চেষ্টা করছেন। আসলে শিক্ষকদের দাবি একটি, যে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবিগুলি তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি পেশ করবেন এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তাদের দাবিগুলি শুনে যথাযথ ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষকরা। এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর। নাবিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জাতীয় প্রেস ক্লাব থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। ছদ্মবেশের সরকার একদলীয় শাসন চালাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ এখন কঠিন সময় পার করছে মন্তব্য করে নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসুস আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে সরকার পুরো দেশকে কারাগার পরিণত করেছে। যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নাই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন? তাদের সরাসরি আপনার ওই নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলবো সেটাই আইন, এটা বললেই তো হয়ে যায়। একটা আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। আমাদের নেত্রী আজকে কারাগারে, শুধু কারাগারে নন, তিনি অত্যন্ত অসুস্থ। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল। এদিন 25 জেলার 117টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স, সেল, কালি সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে। গেল মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের সব ধরনের প্রচার। এ ধাপে 117টি উপজেলায় চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে 2,47,53,148 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। ভোট গ্রহণ করতে ভোটার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তৃতীয় ধাপে গোপালগঞ্জ, মেহেরপুর, মানিকগঞ্জ ও রংপুর সদর উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে।
আজ শেষ হচ্ছে 7 দিনব্যাপী ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম। তবে শেষ দিনেও চোখে পড়েছে চালকদের সঠিক নিয়ম না মেনে গাড়ি চালানোর প্রবণতা। সেই সঙ্গে যাত্রীরাও নিয়ম মেনে গাড়িতে ওঠানামা করছেন না। রাস্তা পারাপারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং কিংবা আন্ডারপাস ব্যবহার করছেন না পথচারীরা। গেল 17 মার্চ শুরু হয় এই কার্যক্রম। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং পর্যায়ক্রমে ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করতে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি মাসে এমন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় ট্রাফিক বিভাগ। এত কিছুর পরও নগরের চালক ও পথচারীদের ট্রাফিক আইন মানাতে বেগ পেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। যদি নির্দিষ্ট জায়গায় থামায়, যাত্রীদের জন্য যেমন ভালো, আমাদের ভালো, বাসের জন্য ভালো, পথচারী যারা তাদের জন্য ভালো, এবং চেষ্টা করতেছি সেটাই যেন হয়। যেভাবে ক্রসিং দিয়ে চলাচল করলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে না, কিন্তু মানুষ ওটা করে না। দর্শক, এই মুহূর্তে রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের শেষ দিনের সড়কের চিত্র আপনি কেমন দেখছেন? নাবিলা, আজকে কিন্তু ট্রাফিক সপ্তাহের যে শেষ দিন, অর্থাৎ যে সপ্তাহব্যাপী যে কার্যক্রম ছিল শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আজকে দিন পর্যন্ত আমরা বিভিন্ন স্থান ঘুরে দেখেছি যে বিভিন্ন স্থানে ট্রাফিক সচেতন যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। বিশেষ করে বিভিন্ন মোড়ে মোড়ে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যে কাগজপত্র সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আর বিশেষ করে হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন স্থানে যে পথচারীরা যে ফুটপাত রয়েছে সেগুলো ব্যবহার না করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা রাস্তা দিয়ে চলছেন এবং ফুট ওভারব্রিজও ব্যবহার করছেন না। আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন স্থানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে থামিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এই যানবাহনগুলোর কিন্তু আসলে অনেকগুলো কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে এবং বিভিন্ন স্থানে যে কাগজপত্র সেগুলো কিন্তু লক্ষ্য করা হচ্ছে যে সেই কাগজপত্রগুলো নেই। অর্থাৎ বিশেষ করে তাদের অনেক সময় দেখেছি যে চালক রয়েছেন, সেই চালকের যে যানবাহনের যে গাড়ি চলার কথা সেটি যে হালকা যানবাহনের গাড়ি চালকে নিয়ে সেটিও কিন্তু তারা ভারী গাড়ি চালাচ্ছেন। আমরা একজন এখানে ট্রাফিক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তার সাথে আসলে একটু কথা বলবো যে আসলে কি ধরনের অসঙ্গতি আসলে তিনি পাচ্ছেন এই আজকে রাজপথে। আপনারা জানেন যে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলছে আমাদের এই উপলক্ষে আমরা গাড়ির ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, তারপরে ড্রাইভিং লাইসেন্স এসব আমরা চেক করছি। নিয়মিত চেকেরই অংশ হিসেবে আমরা এখন আরও চেক জোরদার করছি। আর ফিটনেস বিহীন যেসব গাড়ি আছে দেখতে পাচ্ছেন আমরা সেগুলো পাশে রেখে দিয়েছি। আর ড্রাইভিং লাইসেন্স অথবা রুট পারমিট যেসব গাড়ি নাই তাদেরকে আমরা মামলা দিয়ে দিচ্ছি। আমরা শুনছিলাম যে তারা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যেটুকু দরকার সেটুকু করছেন এবং সেটিকে আরও জোরদার হচ্ছে। এবং আমার পাশেই দেখতে পেয়েছেন যিনি বললেনও তিনিও যে আসলে কিছু গাড়ি রাখা হচ্ছে যেগুলো আসলে কাগজপত্র নেই, বিশেষ করে সেগুলোকে ডাম্পিংয়ে পাঠানো হবে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে ডাম্পিংয়ের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সংকলন হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে তারা মনে করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আরও বিশেষ কোনো ভূমিকা নেবেন এবং এই ক্ষেত্রে আরও কার্যকরী ভূমিকা আসবে। অর্থাৎ সব মিলিয়ে তারা বলতে চাচ্ছেন যে জনগণকে যদি সচেতনতা বৃদ্ধি করতে হয় আসলে এই ধরনের কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে এবং দীর্ঘমেয়াদী যে ধরনের অনিয়ম চলে আসছে সেটি বন্ধ করতে আসলে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 1971 সালের 23 মার্চ বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল দিন। এদিন পত্রিকায় প্রকাশিত নকশা দেখে তৈরি স্বাধীন বাংলার পতাকা ওড়ানো হয় সারা দেশে। তথাকথিত পাকিস্তান দিবস হলেও ঢাকার প্রেসিডেন্ট হাউস ও সেনাবাহিনীর সদর দফতর ছাড়া বাংলাদেশের কোথাও পাকিস্তানের পতাকা ওড়ানো হয়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলার পতাকা তোলার পর প্রভাত ফেরি বের করে ছাত্র সংগ্রাম পরিষদ। এদিন স্বাধীন বাংলা পতাকা উত্তোলন করতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাঙালি ছাত্র জনতাকে বাধা দেয় পাকিস্তান সেনাবাহিনী। পরে ছাত্রদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হন পাকিস্তানি সেনারা। শুরুতেই মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের হাটাজারিতে গণচিনি ও ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় কারখানা মালিককে 10,000 টাকা জরিমানা এবং 2,000 পিস আইসক্রিম ধ্বংস করা হয়। হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, উপজেলার আব্বাসিয়ার পুল এলাকায় নিউ লাকি আইসক্রিম নামে একটি কারখানায় অভিযান চালান তারা।
কারখানাটিতে মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনি, কাপড়ের রং এবং পাম অয়েল দিয়ে আইসক্রিম বানানো হয়। পরে আইসক্রিম তৈরির সরঞ্জাম 2000 পিস আইসক্রিম ধ্বংস করার পাশাপাশি মালিককে আর্থিক জরিমানা করা হয়। টানা তৃতীয় সপ্তাহে রাজধানী সহ দেশের 24টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে যদি একদিন চলচ্চিত্র। এরই মধ্যে চলচ্চিত্রটি দেশের গণ্ডি পেরিয়ে কানাডার 8টি প্রেক্ষাগৃহে একযোগে 196টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করেছে। চলচ্চিত্রটির কাহিনী, অভিনয় সহ শিল্পের সব শাখাতেই মুগ্ধ হচ্ছেন দর্শকরা, তাই প্রতিটি হলে দর্শকদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। যদি একদিন বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম ছবি। এরই মধ্যে চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তায় শীর্ষে অবস্থান করে নিয়েছে। টানা তৃতীয় সপ্তাহে দেশের 24টি সিনেমা হলে চলছে যদি একদিন। সেই মানুষটা শুধুই একজন তাহসান শ্রাবন্তী জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সেই সঙ্গে শিশুশিল্পী রাইসাও বেশ প্রশংসা কুড়িয়েছেন। অ্যাকচুয়ালি মুভিটা দেখতে আসছি হচ্ছে তাহসানের জন্য। যদি হলের পরিবেশটা ভালো হয় ডেফিনেটলি মানুষ আসবে। আশা করি যাতে একটা সামাজিক মুভি হয়, ভালো হয়, ফ্যামিলি সহকারে দেখতে পারে সবাই। বাংলা চলচ্চিত্রে কাহিনী, অভিনয় আর নির্মাণ শৈলীতে আরও বেশি সামাজিক ধর্মী চলচ্চিত্র তৈরিতে পরিচালকদের প্রতি প্রত্যাশা করেন দর্শকরা। ভারতীয় ছবির প্রতি মানুষের মন যাবে না যদি এরকম ছবি হয়। হল থেকে বের হইতে আসি আর আস্তে আস্তে সবার সাথে বলতেছি যে এরকম ছবি কখনো দেখি নাই। প্রত্যাশা হলো তারা যেন ভালো ছবি বানায়, মানুষ যেন সপরিবারে দেখতে পারে। চলচ্চিত্রটি দেশের গণ্ডি পেরিয়ে কানাডার 8টি প্রেক্ষাগৃহেও শুরু হয়েছে প্রদর্শনী। এর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন দর্শকরা। সোহেল রানা, RTV, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। 28 বছর পর বসল ডাকসু। ভিসির সভাপতিত্বে বৈঠকে যোগ দিলেন বিপিন সহ নেতারা। অভিষেক সহ নানা বিষয়ে আলোচনা। এমপিওর দাবিতে স্কুল ছেড়ে আন্দোলনে নন এমপিও শিক্ষক কর্মচারীরা দাবি আদায় করে ঘরে ফেরার ঘোষণা। তৃতীয় ধাপে 25 জেলার 117 উপজেলায় ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এবং ট্রাফিক সপ্তাহ শেষ হচ্ছে আজ। শৃঙ্খলা ফেরেনি গণপরিবহন ব্যবস্থায়, নিয়ম মানছেন না পথচারীরাও। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদনের সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।